আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালের সরকার পতন যেন একই কায়দায়, একই ছকে, একই সুতোয় গাঁথা। খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় পরপর 3টি গণঅভ্যুত্থানই সফল হয়েছে তরুণ জেনজিদের হাত ধরে, যাদের লক্ষ্য স্বৈরশাসকদের মিথ্যা অহমিকার শৃঙ্খল ভেঙে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীর উন্নত দেশ করা। এসব গণঅভ্যুত্থান দেখে প্রত্যেক রাষ্ট্রনায়ককে শিক্ষা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। 9 জুলাই 2022 সংকটের ভেতর দিয়েই শ্রীলঙ্কায় মানসিকভাবে শক্তিশালী একদল তরুণ তরুণীর হাতেই 9 জুলাইয়ের জন্ম। তীব্র গণ আন্দোলনের মুখে পতন হয় শ্রীলঙ্কা সরকারের। ভারত মহাসাগর সাক্ষী দিনটি আপাদমস্তক অহিংস প্রতিবাদের এক বিশুদ্ধ সুনামি ছিল কলম্বোর বুকে। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে সেখানে অবস্থান করে। রচিত হয় নতুন ইতিহাস। গেল বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে। 35 দিনের টানা আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালান টানা 17 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মুখ্য ভূমিকায় জেনজি। সবেমাত্র 4 দিন আগে 9 সেপ্টেম্বর আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদ সদস্যরা পদত্যাগ করেন। জেনজির নেতৃত্বে কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ একদিনে ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, ভরতপুর সহ 77 জেলার রাজধানীতে। কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর সেখানে সেনাপ্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুরো ঘটনায় যেন ঢাকার ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত শাসকের স্বৈরাচারী মনোভাব গণ অভ্যুত্থানের জন্য দায়ী। বাংলাদেশের প্রেক্ষাপটও তেমনই ছিল। মানুষের জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হচ্ছে না। অবশেষে এই ধরনের পপুলিজম বা আমরা যাকে গণতন্ত্র বলি বা স্বৈরাচার বলি, এগুলো পতন অনিবার্য হয়ে উঠতেছে। যেমন শেখ হাসিনা গণতন্ত্রের নামে উনি আমাদেরকে 16 বছর শাসন করলেন, কিছু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। প্রতারণার মাধ্যমে নির্বাচন পরিচালনা করলেন। পরপর 3টি দেশে পট পরিবর্তন ঘটে যাওয়া ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য অ্যালার্মিং। তাই এ থেকে শিক্ষা নেয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাদেরকে দমানো অনেক কঠিন, এবং সবশেষে যেটা দেখি সেটা হলো যে তাদের দেশপ্রেম যেটা আছে, এই দেশপ্রেম বিশুদ্ধ এবং নিখুঁত। আগামী দিনের দেশের জন্য, রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অন্যায়, অবিচার, দুর্নীতি এটা করা যাবে না, এবং এটা যারাই করবে তারাই আগামী প্রজন্ম এবং বর্তমান যে জেনজি প্রজন্ম তাদেরকে খুব কঠোর ভাবে তাদেরকে ফেস করতে হবে। এসব ঘটনা শিক্ষা দেয় পুরাতন জরাজীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে তরুণরাই আত্মত্যাগ করছে। শাকিলা করিম, RTV, ঢাকা। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে জাতীয়তাবাদী শক্তিকে তাড়ানোর নীল নকশা করছে কিনা দেশের মানুষকে তা ভাবাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দেশে উগ্রবাদের উত্থান ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে। ইসলাম প্রতিষ্ঠা নামে মওদুদি তন্ত্র প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে তা অবশ্যই ধরা পড়বে বলে মনে করে বিএনপি। আমাদের দেশকে কেউ যদি এটাকে কারো অঙ্গরাজ্য বানাতে চায়, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তাদের সাথে আপোষ করবে না। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধু, জুলাই আগস্টের আন্দোলনে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত প্রসিকিউশনের কাছে রয়েছে।
একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পঞ্চম দিনে সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল একে চাংখারপুল 6 জনকে হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর আগে ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে 29 সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেয়। 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে চলছে সড়ক ও রেলপথ অবরোধ। ভোর 6টা থেকে জেলার ভাঙ্গায় 3য় দফায় এই আন্দোলন করছেন স্থানীয়রা। এতে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের উপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে শত শত মানুষ। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ আছে। রাস্তার 2 পাশে যানবাহন আটকা পড়েছে। এদিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি পুকুরিয়া এলাকায় আটকে দেয় অবরোধকারীরা। বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করছেন বাগেরহাটের মানুষ। পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে অন্তর্ভুক্ত না করা হবে আমরা এই রেলপথ ছাড়বো না। এইখান থেকে শালতা যাইতে একটা লোক আপ ডাউন করতে সারাদিনের সময় লাগবে এবং অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আমরা অনেক গরিব মানুষ, বিপদের মুখে পড়ে গেছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই দাবি, আমাদের কেন ভোগান্তি, আমরা টিকিট করছি, যেতে পারিনি, আমরা বহুত দূরের লোক। অবরোধের বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, স্থানীয়দের রেলপথ ও সড়কপথ অবরোধ তুলে নিতে আলোচনায় প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা সে বিষয়ে জানাবেন আমাদের। আফসানা, আজ 3য় দফার মতো আপনার এই সড়ক এবং রেলপথ অবরোধ চলছে। ভাঙ্গাবাসীর দাবি যে আমাদের প্রায় 118 বছরের আমরা এই আলগি এবং এই ইউনিয়ন দুটি এর সাথে ভাঙ্গার সাথে আমরা আছি। আমাদের সিইসি এই ইউনিয়ন দুটি নগরকান্দার সাথে সংযুক্ত করায় তারা একদম বিক্ষোভে ফেটে পড়েছে। তারা চাচ্ছে যে আমরা নগরকান্দার সাথে যাব না, আমরা এই ভাঙ্গার সাথেই থাকব। কারণ এখান থেকে আমাদের নগরকান্দা যেতে অনেক সময় লাগে। আমাদের এখানে স্কুল, কলেজ এবং অন্য যা আছে সব কিছু আমাদের ভাঙ্গার সাথে জড়িত। এই জন্য তারা কখনো মেনে নিচ্ছে না যে নগরকান্দার সাথে এই দুটি ইউনিয়ন যাবে। এবং এখানে আমরা আলাপ করেছি, প্রশাসন এই পর্যন্ত বলেছে, জেলা প্রশাসক, যে আমরা যোগাযোগ করছি, আমরা সমাধান না হওয়ার কারণে তারা এখনো রেল এবং সড়কপথ অবরোধ করে রেখেছে। তারা এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং তারা বলছে যে এইটা দাবি না পর্যন্ত আমরা এই অবরোধ রেলপথ এবং সড়কপথ ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়ক এবং অস্থায়ী এবং অবরোধ করে রাখা হবে। এটা কোনোভাবেই আমরা দাবি না মানা পর্যন্ত আমরা এই অবরোধ করব না। আফসানা, ধন্যবাদ আপনাকে। সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে ফরিদপুরের চলমান আন্দোলন বিকেলের মধ্যে তুলে না নিলে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে তাদের সরিয়ে দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের কারাগারগুলোতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনা হবে। নারীদের ক্ষেত্রে তা 20 বছর ও পুরুষদের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন। যদি কোনো রকমে ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না।
রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের PKSF ভবন 2 সকালে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সকলকে উদ্যোক্তা হবার জন্য আহ্বান জানান। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে প্রযুক্তির সঠিকভাবে কাজে ব্যবহারের কথাও বলেন তিনি। এতে বহির্বিশ্বে দেশের অবস্থা আরও জোরালো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এই উপলক্ষে। ক্রমেই এটা বড় হলো, এটার প্রচার হলো, আমরা এটা প্রচার করলাম। বিদেশে যখন লোকজন আসে টাকার অভাবের কথা বলে আমরা যে এরকম PKSF এর মতো তোমরা একটা করো, তাতে অনেক জায়গাতে PKSF এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা। এবার আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি, যে উদ্যোক্তা হবার সুযোগটা তারা আছে, সেই সুযোগটা নিল কিনা। এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকমের। 2025-26 অর্থবছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় $869 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 10.61% বেশি। রপ্তানিমুখী এই ধারা অব্যাহত রাখতে পণ্য বৈচিত্র্য, উচ্চ মূল্য সংযোজন এবং লজিস্টিক দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক হার 35 থেকে কমিয়ে 20% নির্ধারণ করলে যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অর্ডার আসতে থাকে বাংলাদেশে। কর্মচাঞ্চল্য ফিরে পায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানা। রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB বলছে, চলতি অর্থবছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে $713 কোটি, যা গত অর্থবছরের প্রথম 2 মাসে ছিল $650 কোটি। বছরের ব্যবধানে 2 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 9.63%। একই সাথে 2 মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি হয়েছে $395 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 9.11% বেশি। ওভেন ফেব্রিক পণ্য রপ্তানি হয়েছে $318 কোটি মূল্যের, যা আগের বছরের একই সময়ের চেয়ে 10.28% বেশি। নতুন ট্যারিফ ইমপ্লিমেন্ট হওয়ার পরে এই জায়গাটায় প্রবৃদ্ধিতে কোথায় গিয়ে দাঁড়ায়, সরকারের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা এই প্রবৃদ্ধিকে অব্যাহত রাখতে পারবো। যখন যেভাবে হয় সেটাকে মোকাবেলা করে আমরা আমাদের সেই প্রবৃদ্ধিটাকে ধরে রাখার চেষ্টা করব। সময় মতো রপ্তানি আদেশ পাঠানো গেলে প্রবৃদ্ধি আরও বাড়বে বলছেন এই কর্মকর্তা। গ্যাস বলেন, তারপরে কাস্টমস এবং NBR এর যেসব প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যদি আমরা ঢাকার মতো যদি আমরা চট্টগ্রামও যদি সেই সুযোগ সুবিধাটা পাই, তাহলে অনেকাংশে আমরা বেড়ে যাব। রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদারের পরামর্শ ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV। শ্রদ্ধা ও ভালোবাসায় শিল্পী ফরিদা পারভিনকে বিদায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের মরদেহ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে এলেন অগণিত মানুষ। তারা নানা শ্রেণীর, পেশার ও বয়সের। সবাই এসেছেন লালনের গানের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা জানাতে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানেই নামাজে জানাজা শেষে মরদেহ কুষ্টিয়াতে নেওয়া হচ্ছে। সেখানকার পৌর কবরস্থানে বাবা মায়ের কবরে ফরিদা পারভিনকে দাফন করা হবে। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনের শূন্যতা অপূরণীয় বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। তার জানা অজানা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে যেন বেহেশত নসিব করেন। ফরিদা পারভিন একজন, আর সৃষ্টি হবে না। ফরিদা পারভিনের জন্যই আজকে ফকির লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ। লালনকে আমাদের নগর জীবনে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে বারবার যে সংগ্রাম তিনি করেছেন, সেই সংগ্রামের মূল্য আমাদের দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এরপরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। সংশোধিত তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 8টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। চাকসু ভবনের দ্বিতীয় তলা থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। জমা দিতে হবে 17 সেপ্টেম্বর বিকেল 3:30টার মধ্যে। নেত্রকোনার ধনু নদীতে সংঘর্ষে স্পিড বোট ডুবির ঘটনায় 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে এক শিশু। সকালে নদীতে ভাসতে দেখে 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শিশুরা হলো খালিয়াজুরির উষামণি, লায়লা আক্তার ও সামিয়া, আর নিখোঁজ আছে শিরিন আক্তার। শুক্রবার বিকেলে জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট চরপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী স্পিড বোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ওই স্পিড বোটে নারী শিশু সহ অন্তত 15 জন যাত্রী ছিল। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই 4 শিশু নিখোঁজ হয়। ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের বিশেষ সিগনেচার ইভেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন অভিনেতা তৌসিফ মাহবুব ও তানজিম তিশা। এ সময় ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, স্টেপ ফুটওয়্যারের সব পণ্য ফ্যাশন ও আরামের মেলবন্ধন, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় মডেল ও শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ফ্যাশন শোর পাশাপাশি স্টেপ ফুটওয়্যারের নতুন 10টি পণ্য উপস্থাপন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তেহরিক-ই-তালিবানের তীব্র সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 45 সন্ত্রাসী ও 19 পাক সেনা নিহত হয়েছে। গেল 3 দিন ধরে দেশটির আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে এই ঘটনা চলছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর। এর আগে গেল শনিবার জঙ্গি গোষ্ঠী টিটিপি অঞ্চলটিতে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালিয়ে 12 সেনা সদস্যকে হত্যা করে। পাল্টা জবাবে গুলি চালায় সেনাবাহিনী। এতে সন্ত্রাসীদের কমপক্ষে 13 জন নিহত হয়। এদিকে টিটিপির অপরাধমূলক কার্যক্রম রুখে দিতে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানে পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেন্ট্রাল লন্ডনে অভিবাসী বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে লক্ষাধিক মানুষ। শনিবার অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের তথ্যমতে ইউনাইটেড দ্য কিংডম শীর্ষে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000-এর বেশি মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসন বিরোধ বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। সাম্প্রতিক সময়ে লন্ডনে চরম ডানপন্থীদের এটিই সবচেয়ে বড় সমাবেশ বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 15 জন। গেল শনিবার অঞ্চলটির মেরিদা কাম্পেচে মহাসড়কে একটি ট্রেলার ট্যাক্সি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া ঘটনাস্থলে পাঠিয়েছেন জরুরি পরিষেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যসেবা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ইসরায়েল উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্যটি নিশ্চিত করেছে। এদিকে কাতারে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হলেও এতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে সাংবাদিকদের জানান রুবিও। তবে গাজার জিম্মিদের পুনরুদ্ধারে এবং যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের হস্তক্ষেপ কিভাবে প্রভাবিত করতে পারে তা নিয়ে আলোচনা করবেন তিনি। কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা আমাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
গাজা শহরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এইসব হামলায় গাজা জুড়ে গেল ২৪ ঘন্টায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয় কেন্দ্র ছাড়াও গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, দোহায় অবস্থানরত হামাস নেতাদের অপসারণ করলেই কেবল যুদ্ধ থামানো সম্ভব। এদিকে দোহা হামলার প্রতিবাদে সোমবার জরুরি সম্মেলন ডেকেছে কাতার। এতে যোগ দেবেন আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।